সময় খুব দ্রুত বদলায়। জীবন যেখানে থমকে দাঁড়ায়, সেখান থেকে সামনে পথ চলার শক্তিটুকু অর্জন করে নিতে হয়। নইলে এই জগতে টিকে থাকা আর সূর্যে গিয়ে বসবাস করা একই কথা। এত অবাস্তব কিছু আর দ্বিতীয়টি নেই। সুবহ নিজেকে গুছিয়ে নিয়েছে। সামনের মাসে একটা চাকরির ইন্টারভিউ আছে। আশা করা যায় চাকরিটা হয়ে যাবে। সেভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর মাঝে ঘটে গেল আরেক কাণ্ড। সকালবেলা বাথরুমে পিছলে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেল পেটে। তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো হসপিটালে। চেক আপ করে ডাক্তার শোভাকে অ্যাডমিট হয়ে যেতে বলল, কারণ ডেলিভারি ডেট 2 দিন আগেই ছিল। ডাক্তারের এমন কথায় রমজান সাহেব খুব ভয় পেয়ে গেল। অবশেষে অ্যাডমিট করানো হলো শোভাকে। আপাতত স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে। 12টার দিকে অপারেশন, সিজার করতে হবে। সালমা বেগম বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলেন। মিলিয়েও এলো। সে শোভাকে বোনের মতো এতটা দিন আগলিয়ে রেখেছে, সাহস জুগিয়েছে, মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় শোভা জিজ্ঞেস করলো, মানুষটার সাথে তো যোগাযোগ আছে রে মিলি? মিলি অবাক হয়ে বলল, কোন মানুষটা? সাদ। মিলি রাগলো, কিছু প্রকাশ করলো না। বলো, যোগাযোগ নেই? কোনো খবর জানিস? শুনেছি বউ সুইজারল্যান্ড ঘুরে এসেছে। ইনস্টাতে ছবি আপ দিয়েছিল। কে যেন আমাকে দেখিয়েছিল। বউ নিয়ে সুখী আছে ও। হুম। মিলি, বল, আমার বাচ্চাটা কাকে বাবা ডাকবে? মিলি থমকায়, বলে, তুই নিজে ওর মা, নিজে ওর বাবা। লোকটা আমার সাথে কেন এমন প্রতারণা করলো বলতে পারিস? আমি কি খুব খারাপ ছিলাম? তুই কেন খারাপ হবে? খারাপ তো সে, আর তার ভাগ্য। তাহলে লোকটা আমাকে এখনো কেন ডিভোর্স দেয়নি? হয়তো ভুলে গিয়েছে যে সে একটা বিয়ে করেছিল, তার একটা বউ আছে। মিলি, হুম, এমন একটা ব্যবস্থা কর যাতে ডিভোর্সটা হয়ে যায়। আমার অসহ্য লাগছে। মিলি আশ্বস্ত করে শোভাকে যে ডিভোর্সটা হবেই। 5 মাসেও কি ওদের সময় হয়নি এটা শেষ করা? যত সব। শোভা ঘুমিয়ে পড়েছে। সেদিকে তাকে মিলি ভাবে, কেন সুবিকে এত কষ্ট পেতে হচ্ছে? ভালোবাসা কি শুধু কষ্ট দিতেই জানে? মিলি জানে সুবি সাদকে এখনো পাগলের মতো ভালোবাসে। সেই ভালোবাসাটা বিষাদে ছেয়ে আছে। এত সুন্দর ফুটফুটে মেয়েটা কেমন পানির হয়ে পড়েছে। সেদিনে ছবিটা আজ বাচ্চা হবে। একটা প্রিন্স নয়তো প্রিন্সেস আসবে। কোথায় পাবে বাচ্চাটা তার বাবাকে? জন্মের আগেই বাবা তাদের ছেড়ে চলে গেল। এমন দিনও দেখতে হলো ওর। ঘুমন্ত শোবার মুখের দিকে তাকে মিলির মায়া হয়। মনে পড়ে তার বড় বোন ঝিলির কথা। সেও শোবার মতো এমন ভুল করে, যার ফল গুনতে হয় মিলি পুরো পরিবারকে। সমাজে মানুষের কাদা ছিটাছিটিতে ওর বোনটা গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে। মেয়ের এসব দেখে মিলির বাবা সেদিন হার্ট অ্যাটাকে দুনিয়া ছাড়ে। স্বামী সন্তানের এমন নির্মম মৃত্যু দেখে বিকারগ্রস্ত হয়ে পড়ে মিলির মাও। 6 মাস পর মাও ছেড়ে চলে যায় মিলিকে। এতিম হয়ে পড়ে মিলি। সেই থেকে ঘেন্না এসে পড়ে মানুষের প্রতি। হোস্টেলে উঠার পরে অহরহ এসব কাহিনী দেখে মিলির রক্ত টকবক করে ফুটতো। এমন ভুলভাল কাজে মেয়েরাও যে সায় জানায় সেটাও দেখেছে মিলি। এত সব সহ্য করে আজ এত কঠিন মিলি। বুকের ভেতর চেপে রাখা কষ্টটা সে কাউকে জানায়নি, শুধু সুবি ছাড়া। একটা পরিবার ধ্বংস করার জন্য কিছু অমানুষ আর সমাজই যথেষ্ট। অথচ ভাগ্যের পরিহাসে সুবি এমন কাহিনীর শিকার। অবশেষে সেই কাহিনীরও ইতি ঘটতে চলেছে ডিভোর্সের মাধ্যমে। সাদ অফিস থেকে ফিরেছে মাত্র। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কদিন যাবৎ বেশ চাপ পড়েছে অফিসে। হানিমুনে 1 মাস কাটিয়ে এসে সে যে কি ভুল করেছে সেটা হাড়ে টের পাচ্ছে। এতদিন থাকতো না, কিন্তু টিনার জেদ। সে 1 মাস না থেকে কিছুতে ফিরবে না। অগত্যা থাকতেই হলো। টিনা গ্লাসে পানি ঢেলে সাদের দিকে এগিয়ে ধরল। স্বাদ উঠে বসলো। ডক করে পানিটা খেয়ে নিয়ে গ্লাসটা টেবিলের উপর রাখলো। টিনা অভিযোগের সুরে বলল, কতদিন হয়ে গেল বাইরে যাই না। স্বাদ বলল, কেন, কি হয়েছে বউটার? উফ, এসব কি বলো তুমি? কি বলো? বউ বলবে না? নাম ধরে বলবে। তুমি তো আমার বউই, জানি। কিন্তু বউ ডাকটা গেও, ব্যাপারটা কেমন ব্যাকডেটেড। ও আচ্ছা। সাদ ভাবনায় পাড়ি দেয়। শোভার সাথে বিয়ে হওয়ার পর সাদ যখন ওকে আমার বউ বলে ডেকেছিল, শোভা লজ্জায় মাথা তুলে তাকায়নি। বউ বললে মেয়েটার গাল লাল হয়ে যেত। মিষ্টি দেখাতো খুব। সবসময় নরম গলায় ওর সাথে কথা বলতো। সাদ যা বলতো তাই করতো। কখনো বলেনি নিজের শখ আহ্লাদের কথা। অথচ টিনার শখ আহ্লাদ পূরণ করতে করতে আজকাল নিজের শখগুলোর কথা সে ভুলেই গিয়েছে। কি তফাৎ নিজের দুই বউয়ের মাঝে। টিনা সাদের বুকে মাথা রেখে বলে, চলো না আজ ডিনারে যাই। কতদিন যাই না। ভাবনা থেকে ফিরে আসে সাদ। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে বাসায় এসো দুর্দণ্ড শান্তি নেই। গত পরশুই টিনাকে নিয়ে বেরিয়েছে। শপিং সেরে ডিনার সেরে এসেছে। যেন তেন ডিনার নয়, একদম রাজকীয় ভোজ ছিল। সেটা টিনার কাছে অনেকদিন মনে হচ্ছে। বলে, কি মেয়ে, এই কিছু বলছো না কেন? আমি খুব ক্লান্ত। টিনা মুখ ফুলিয়ে বলল, কিছু তো করনি, অফিসে তো ছিলে। তাহলে ক্লান্ত হলে কি করে? এই তুমি আবার অন্য কোনো মেয়ের কাছে যাও না তো? সাদ অবাক হয়ে বল, মানে? তোমার আরেকটা বউ আছে না? ওর কাছে নিশ্চয়ই যাও। কি বলছো তুমি? ঠিকই বলছি। ওর তো বাচ্চা হবার কথা ছিল। তুমি কি আবার ওই বাচ্চার কাছে যাও নাকি?
সাদের মগজে কথাটা ঠোক্কর খায়। আরে, সে তো বাবা হতে চলেছিল। পর মুহূর্তে সেসব বলে টিনাকে বারোটার আগলে নেয়। কপালে ঠোঁটে ছোঁয়া দিয়ে বলে, এত সুন্দরী বউ থাকতে অন্য কারো কাছে কেন যাব? টিনা ওর বুকে কিল দিয়ে বলে, ওই মেয়েটাও নাকি সুন্দরী ছিল, তাও তো ফেলে চলে এলে। সাদ আহত হয়, তবুও টিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমার তো তোমাকেই চাই। টিনা হাসে, বলে, জানি তো বাবু মশাই। এবার বল, ডিনার যাচ্ছে কিনা? সাদ ক্লান্ত গলায় বল, কাল যাই, না আজ। ওহো, এখন শুধু তোমাকে চাই, বলে টিনা উষ্ঠ জোড়া দখল করে নেয় সাদ। কেমন অদ্ভুত লাগে। একসময় সবার ঠোঁটের ছোঁয়া পেতেই কতই না কষ্ট করতে হতো ওকে। আজ আজ শোভাও নেই আর ভাদও নেই, সুখী তো আছে ও, খুব সুখে। টিনা ওকে সুখী রেখেছে, তবে শারীরিকভাবে। মনটা তো কবে অসুস্থ হয়ে গিয়েছে অন্য কারো চিন্তায়, অন্য কারো ভাবনায়। ছাদের সাহেব এই যে চেয়ারে বসে চোখ বুজে আছে, মাথাটা বড্ড ধরেছে। গরম এক মগ কফি হলে ভালো লাগতো। তিনি রোমেলাকে ডাক দেন। রোমেলা রান্নাঘর থেকে ছুটে আসেন, হাতে মশলা লেগে আছে। কপাল ঘাম মুছা ব্যর্থ চেষ্টা করতে করতে জিজ্ঞেস করে, ডাকছো কেন? কফি দাও। কফি তো বানাইনি। মানে? তুমি জানো না সন্ধ্যায় আমি কফি খাই? মনে ছিল না? ভুলে গেলে কিভাবে? রান্নাঘরেই তো ছিলে। টিনা তার বান্ধবীদের দাওয়াত করেছে। রাতের এত সব আয়োজন আমাকে একা করতে হচ্ছে। বিকাল থেকে একাই সব করছি। আমার তো 10টা হাত নেই যে সব দিক সামলাবো। কেন? টিনা কই? রান্না করবে না সে? কোনোদিন দেখেছো নিজের খাবারটা নিয়ে খেতে? বিয়ের 5 মাসে একদিন রান্নাঘরে ঢুকতে দেখেছো? না। তাহলে আশা করো কিভাবে সে রান্না করবে? সাথে সাহেব রেখে যান। বাড়ির বউ কি সামান্য কাজও করতে পারে না নাকি? রোমেলা এই বয়সে একা একা 10 জনের রান্না করতে পারবে নাকি? কাজের বুয়ো আর আসে না। ছেলে বিয়ে করেছে কি এই দিন দেখার জন্য? তিনি জিজ্ঞেস করলেন, এখন কোথায় টিনা? সে ঘরে। সাদ এসেছে অফিস থেকে। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। রোমেলা রান্নাঘরের দিকে পা বাড়ালো। সাদিক সাহেব উঠে রওনা দিল সাদের ঘরের দিকে। ঘরের দরজা বন্ধ। তিনি টোকা দিতে গিয়ে থমকে যান। দুজন হাসাহাসি করছে। সাদ কিছু একটা বলছে আর টিনা জোরে জোরে হাসছে। ঘরের ভিতর কি হচ্ছে তার আভাস পেয়ে তিনি লজ্জা পেয়ে যান। উল্টো ঘুরে নিজের ঘরে ফিরে আসেন। ভাগ্য, ছেলের বউ থাকতে আজ তার বউকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। রাত 12টায় শোভাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। সবাই চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছে। অবস্থা খুব খারাপ নয়, কিন্তু ডেট যেহেতু 2 দিন আগে ছিল, তখন ঠিকঠাক কিছু বলা যাচ্ছে না। শোভা চোখের কোণে জমা থাকা পানির ফোঁটা গড়িয়ে পড়ল। বাবাহীন সন্তান হিসেবে সমাজে পরিচয় পাবে ও সন্তান। আচ্ছা, ছেলে হবে নাকি মেয়ে হবে? কার মতো দেখতে হবে? সাদ নাকি শোভার মতো? শোভার ভাবনার গতি এখানে এসে স্থির হলো। চোখ দুটো আস্তে ধীরে বুজে এলো। মানুষের অস্বস্তি টের পাচ্ছে আশেপাশে, কথাও শুনতে পাচ্ছে, কিন্তু সব অস্পষ্ট। করিডোরে সবাই বসে আছে। মিলি করিডোর পেরিয়ে একটু বাঁক নিতে কারোর সাথে ধাক্কা খেলো। বিপরীত দিকে থাকা ব্যক্তির হাত থেকে ফোন ছিটকে পড়ে ডিসপ্লে ড্যাম হয়ে গেল। ব্যক্তিটির দিকে তাকিয়ে মিলি দেখলো সেদিনে ওই হাদা ডাক্তার সাহেব ওর দিকে চেয়ে আছে। বলল, এই যে মিস চাশমিশ, চোখে দেখতে পান না? এই প্রশ্ন আমিও করতে পারি, পারেন না? কারণ আপনি আমাকে ধাক্কা মেরেছেন। মোটেও আমি ধাক্কা দেইনি। তাহলে কি আমি ভূতের সাথে ধাক্কা খেয়েছি? আই মিন, আপনিই সেই ভূত। দেখুন, বাজে কথা বলবেন না। 100 বার বলবো। জানেন এই ফোনটার দাম কত? ধারণা আছে আপনার? মিলি বলল, আমি এর দাম শুনে কি করব? ওকে ওকে, আপনি আবার এই ফোনের দাম আমার থেকে চাইবেন নাকি? আপনি তো মিয়া ধরিবাজ। হোয়াট দ্য ধরিবাজ? একদম ওসব ডাকবেন না। তাহলে কি বাপ্পারাজ বলবো? আমার নাম আছে, সেই নামে ডাকবেন। সরুন তো মিয়া, সরব না। আপনি ধাক্কা মেরে আমার ফোন ভেঙে দিয়েছেন, তাও কিছু মনে করিনি। অন্তত সরি তো বলবে। যে সে মানুষকে মিলি সরি বলে না। আর এখানে দোষ আমার একার নয়। আমি অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম। আর আপনি? আপনার চোখ দুটো কি আকাশে রেখে হাঁটছিলেন? মোবাইলে এত কি দেখেন যে হাঁটতে হাঁটতে ঘুমোতে ঘুমোতে খেতে খেতে এই যন্ত্রে চেয়ে থাকেন? ডাক্তার সাহেব বোকা বনে গেল। দোষ এখানে তারও আছে। সে তো পারত ধাক্কা এড়াতে। একটু সাবধানে হাঁটলেই তার সাদে মোবাইলটা বেঁচে যেত। 45,000 টাকা ফোনটার অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। মিলি ফ্লোর থেকে তুলে ফোনটা ওর হাতে দিয়ে চলে গেল। ওর হুঁশ ফিরতেই ভাবল, ধুর, মেয়েটার সাথে একটু সময় করে কথা বলা উচিত ছিল। ডেঞ্জারাস পার্সনদের সাথে ভাব জমাতে পারলে নিজেরই লাভ। অবশ্য ডাক্তার সাহেব এজন্য ভাব জমাতে চাচ্ছেন না। সে চাচ্ছে মিলিকে আরো ভালোভাবে জানতে, বুঝতে। অনেকদিন পর দেখা ওর সাথে। এই সুযোগে নিজেকে একটু স্মার্ট দেখানোর সুযোগ এসেছিল, যেটা নিজের হাতে নষ্ট করেছে। আচ্ছা, মিলি নামক মেয়েটা কি জানে সে ইতিমধ্যে সাইফের জীবনে অন্যতম একটা স্থানে বসবাস করছে? সে স্থানটা শুধু একজনকে দেওয়া যায়। মন নামক জিনিসটা কারো সাথে ভাগ করা যায় না। সাইফ শুধু মিলি নামক ফুলটির সাথে ভাগ করতে চায়। ওর সাথে যৌবন কাটাতে চায়। ওর হাত ধরে বুড়ো হতে চায়। আচ্ছা, মিলি কি এসব শুনলে হাসবে? মেয়েটাকে কখনো সামনে থেকে হাসতে দেখেনি সাইফ। হাসলে নিচে ওকে মোনালিসার মতো সুন্দর দেখায়।
চৌধুরী বাড়ি। সাদের পরিবারের সবাই খুব মিশুক হলো টিনা মোটো সেরকম নয়। সে সহজেই সবার সাথে কথাবার্তা বলে না। নিজের একটা আলাদা উদ্ধত স্বভাব আছে, যার কারণে ওকে কেউ খাটায় না। সাদের সাথে একান্তে কিছু সময় কাটিয়ে নিজের মনটা ফুরফুরে করে নিল। তার বন্ধুরা এসে খাবার দাবার সেরে নিয়েছে। কয়েকজন বিদায় নিল। টিনা মুন ডেজিকে থেকে যেতে বলল। ওদের স্বভাবও টিনার মতে। কলেজ জীবন ছিল এক প্রকার গলগাল। টিনাও মাঝে মাঝে এসব করত, তবে সেটা সবার অজানা। মুন্নি আর ডেইজি শুধু জানে ওদের তিনজনের আত্মার সম্পর্ক। বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হলো, ওরা কাউকে এসব বুঝতে দেয়নি। ঘরে তিন বান্ধবী বসে গল্প কষে। সাদ নেই ঘরে। রোমেলা রুমে এসে কিছু নাস্তা দিয়ে গেল। মনি কয়েকটা আঙুর মুখ পুরে দিয়ে বলল, আচ্ছা বেব, তুই আজকে এত সাজলি কেন? টিনা একটা ফিকা হাসি দিয়ে বলল, কই সাজলাম মানে? এই যে তুই শাড়ি পরলি, ঠোঁটে লিপস্টিক লাগালি, এটা সাজ না? ও এমনি। এমন বুইড়া সেজে থাকতে তোর ভাল লাগে? সাজ পছন্দ করে? ডেইজি অবাক হয়ে বলল, কি বলস? তোর জামাই কি গেও রে? কি আর করবো বল, কপালে জুটলো এমন। তবে ওকে খুশি রাখতে পারলে আমারই লাভ। কেমন লাভ? ওসব আমিই বুঝবো। তাহলে কি আমরা কচি খোকা যে কিছু বুঝবো না? মনি ডেইজিকে বলল, তোরা বলতে হইব নাকি সব কথা? আমাদের টিনা বেব সব বুঝে। ডেইজি টিনার গা ঘেঁষে এসে বসলো। ওর হাতটা ধরে বলল, প্লিজ তুই বলবি আমারে? আজকাল তোর ভাবসাব আমার কাছে ভালো ঠেকছে না। টিনা মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, আমি এত আজাইরা না। অন্যদিকে ফিরে আসিস কেন? আমার চোখের দিকে তাকিয়ে বল, যা তো। প্রমিস দোস্ত, কাউরে কমু না। টিনা ওদের দিকে ফিরলো, তারপর বলল, প্রমিস। হুম, তাহলে শুন। ইপ্তির চিনিস তো? ওই ইপ্তি যে তোর বয়ফ্রেন্ড ছিল? হুম। তাদের না ব্রেকআপ হয়েছিল। সে আবার আমার কাছে ফিরে এসেছে। তুই জানিস ওকে আমি কত পছন্দ করি। একদম হিরো টাইপ, দেখলি বুক কাঁপে। মুন্নি ফুরন কেটে বলল, আমরা তো জানি না ও দেখতে কেমন। তুমি তো ওর সাথে 10 বার শুয়েছো, এজন্য হিরো বলতেছ। আমার কাছে কেমন মাকাল ফল লাগে। টিনা ধমক দিয়ে বল, আসতে বল, শুনবে কেউ? কেউ শুনবে না। তারপর বল, ছাদের উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে যাচ্ছে, ভাবছি কি করা যায়, তাই তোদের ইনভাইট করে নিয়ে এলাম। তোর একটা পরামর্শ দে। কেন ইন্টারেস্ট উঠে যাচ্ছে কেন? টিনা চোখ মুখ কুঁচকে বলল, ওই বেটা সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খাটে। সন্ধ্যা অফিস থেকে ফিরে খেয়ে দেয়ে আবারও অফিসের কাজ করে। আর রাতে শুরু করে শরীর নিয়ে খেলা। কোথাও যাওয়ার কথা বললে বলে আজ না কাল। জীবনে কোনো আনন্দ নেই, বুঝলি? বিয়ের তো 5 মাস মাত্র হলো, তুই কি চাস ছাদের সাথে থাকতাম যদি জীবনে আনন্দ থাকতো? কিন্তু এটাই ওর মাঝে নাই। মানে ছেড়ে দিতে চাস? হুম। তোর উচিত কয়েকটা বছর অপেক্ষা করা, এরপর কোনো রিজন থাকলে ছেড়ে দিস। কিন্তু এক্ষুনি যদি এসব সারাসারি কথা বলিস, তোর বাবা কি করবে ভাবতে পারিস? জ্যান্ত কবর দিবে তোরে। টিনা মুখটা কালো হয়ে গেল। ওর বাবা ভীষণ কড়া। মেয়ে যে এমন কুকীর্তি করে রেখেছে এসব কিছুই তিনি জানেন না। তিনি বিয়ে ভাঙ্গ সাপোর্ট করেন না। সামান্য কারণে যদি সাতকে সে ছেড়ে দেয়, তাহলে মেয়েকে ত্যায্য করতে ওনার বুক কাঁপবে না। হতাশ হলো টিনা। সাত তোকে টাকা পয়সা দেয় না? দিবে না কেন? বেতনে কিছুটা নিজে রেখে বাকিটা আমাকেই দেয়। তাহলে সমস্যা কই? এসব সামান্য কারণে ছেড়ে দিস না, পরে পস্তাবি। তাছাড়া ইপ্তির কোনো ঠিক নেই। সে কখন আসবে কখন যাবে বলতে পারবি না। তখন নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। এর চেয়ে কটা বছর যাক। টিনা ডেজির কথায় সায় জানায়। এমন সময় ঘরে ঢুকে সাদ। তিনজনে চুপ হয়ে যায়। সাদ ইতস্তত করে বলল, ওহ, থাকুন। তারপর ড্রয়ার থেকে ওয়ালেটটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মুন্নি হেসে বলল, পথে কি বউকে চোখে হারায়? টিনা বলে, বউটা সুন্দরী হলে যা হয় আর কি। তিনজনে হাসি তামাশায় মেতে ওঠে। এসব ঘটনা আর কেউ জানতে না পারলো রুমালার কাছে পৌঁছলো। তিনি ভাবতে পারছেন না টিনা বিয়ের আগে তার সতীর্থ আরেকজনকে বিলিয়ে দিয়েছে, আর এখন সাদকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। তিনি এই কথাটা কাউকে জানালেন না। দেখা যাক কি হয়। তাছাড়া প্রমাণ ছাড়া এইসব কথা তার স্বামী ছেলে কেউ বিশ্বাস করবে না। তিনি হতাশ নিঃশ্বাস ফেলে। এভাবে খোদাতালা ওনাদের শাস্তি দিচ্ছেন। সবার একটি মেয়ে আর একটা ছেলে হয়েছে। ছোট্ট শরীর দুটো তোয়ালেতে মোড়ানো। মিলি খুশিতে কান্না করে দিয়েছে। কেউ ভাবেইনি ছবি দুটো সন্তান আসতে চলেছে। আলটা করানোর সময় ওদেরকে জানানো হয়নি। সেসব চলেই যাক। সবাই সুস্থ আছে, এটাই বেশি। সবার জ্ঞান এখনো হয়নি। বাচ্চাদের এখনো অভিভাবকদের কাছে দেওয়া হয়নি। অবজারভেশন রুমের বাইরে থেকে দেখানো হয়েছে। ফুটফুটে দুটো বাচ্চা দেখে রমজান সাহেবও কেঁদে দিলেন। কি ভীষণ কষ্ট সহ্য করে বাচ্চাগুলোকে দুনিয়ার আলো দেখালো শোভা। ডাক্তার সাহেব হার্টের ডাক্তার হলো। চাইল্ড জোনগুলোতে আসেন, ওদের দেখেন, চিকিৎসা করেন। এর মধ্যে জানা গেল শোভার মেয়ের হার্টে একটু সমস্যা হচ্ছে। সাময়িক সমস্যা, তবে ঠিকঠাক মতো যত্ন না নিলে ক্ষতি হবে। মিলি এই খবর শুনে কাঁদতে কাঁদতে সাইফের কেবিনে ঢুকে পড়ল। অনুনয় করে বল, প্লিজ বাচ্চাটাকে বাঁচাবেন। আমার ছবি এই কষ্ট আর সহ্য করতে পারবে না। প্লিজ আপনি দেখুন। ডাক্তার সাহেবের বুক চিনচিনে ব্যথা করতে লাগলো। মিলি চোখে পানি দেখে গলা শুকিয়ে এলো। কথা বলতে কষ্ট হচ্ছে।
পানি খেয়ে গলা ভিজিয়ে নিয়ে বলল, মিস মিলি, রিল্যাক্স। এটা কোনো গুরুতর ব্যাপার না, সাময়িক সমস্যা। আমি অলরেডি চিকিৎসার ব্যবস্থা করেছি, একটু পরে ঠিক হয়ে যাবে। সত্যি? জি। মিলি চেয়ারে ধপ করে বসে পড়ল। ডাক্তার সাহেব পানির বোতল এগিয়ে দিল। মিলি খেলো না, বলল, জানেন কত কষ্টের ফল এরা? আমার সুবি কি কি সাফার করেছে। এখন যদি এদেরই কিছু হয়ে যায় তাহলে ও আর বাঁচবেই না। খুব ভালোবাসেন সুফিকে। জি। আমার এই দুনিয়াতে ও ছাড়া কেউ নেই। মানে, উনি আপনার বোন হন? না। আমার বান্ধবী কম, বোন বেশি। আপনার ফ্যামিলিতে কেউ নেই? না। আমি একাই বেঁচে আছি, শুধু সুবির জন্য। সুবিটার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। সাহেব অবাক হয়। অথচ শোভা আর মিলি দুজনকে বোন ভেবেছিল। বান্ধবীর জন্য কাউকে এমন করতে কখনো দেখেনি সে। এমন বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সুখে পাশে থাকবে, দুঃখের সঙ্গীও হবে। মিলিকে এই মুহূর্তে আরো বেশি ভালোবাসতে ইচ্ছা করছে ওর, কিন্তু মুখ ফুটে বলল, আপনার সুবি এবং ওনার বাচ্চাদের কিছু হবে না, আমি আছি তো। মিলি চুপচাপ বসে রইল। অনেকদিন পরে ও কাঁদলো। মনটা খুব ভালো লাগছে। সাদের বন্ধু নিয়ন, সে ফোন করে সাদকে জানিয়েছে শোভা হাসপাতালে। নিয়নের বোন ড্যাফোডিল হসপিটালে ভর্তি, অ্যাপেন্ডিক্সের ব্যথা। শোভার সাথে সাদের সম্পর্ক কয়েক মাস আগেই জেনেছিল। আজ যখন শোভাকে ওটিতে নিয়ে যেতে দেখে, তখন ওর সাদের কথা মনে হয় আর তৎক্ষণাৎ ফোন লাগায়। সাদ নিজেকে আর আটকাতে পারল না। এবার অন্তত যাওয়া উচিত শোভাকে এক পলক দেখার জন্য। ভেবে সে এই গভীর রাতে বেরিয়ে এসেছে। টিনাকে ফোন করে জানিয়েছে ফিরতে লেট হবে। ড্যাফোডিলে পৌঁছানোর পরে সোজা নিয়নের কাছে গেল। নিয়ন ওকে শোভার ওখানে পৌঁছে দিয়ে চলে গেল। করিডোরে বসে আছে সাফিন, বোনকে নিয়ে চিন্তায় মগ্ন। এমন সময় সাদকে দেখতে পেয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সাদ এগিয়ে গিয়ে অপরাধী গলায় সাফিনকে জিজ্ঞেস করলো, শশ, শোবার কি হয়েছে? সাফিন রাগ দমন করলো। হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। ওখানে গুরুতর অনেক পেশেন্ট আছে, তাদের সমস্যা হবে। ঠান্ডা গলায় বলল, কিছু না, পেট ব্যথা। এখন কেমন আছে? ভালো। ওষুধ দেওয়া হয়েছে? ইয়ে, ওর সাথে দেখা করা যাবে? পেছন থেকে মিলি বলে উঠল, যাবে না, ও ঘুমোচ্ছে। মিলিকে দেখে সাদ বিষম খায়। মিলির পাশে ডাক্তার সাহেব। মিলি বলল, যাই হোক, আপনি এত রাতে এখানে? ও, এমনি, ছবিকে দেখতে এসেছিলাম। মিলি রেগে বলল, শুভ যদি বলেন আরেকবার, আমি আপনার অবস্থা খারাপ করে দেব। সাদ চুপ করে মাথা নিচু করে। মিলি বলে, যাই হোক, দেখা হয় সুবিধা হলো। সাদ ব্রু কুঁচকে তাকায়। মিলি হাতে ফাইলগুলো সাইফের হাতে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে কিছু কাগজ বের করে তারপর এগিয়ে দিয়ে বলে, নিন, এখানে একটা সাইন করে দিন। সাদ অবাক হয়ে বলল, কিসের সাইন? বারে, পেশেন্ট মেরিট তো হসপিটাল সব ফর্মালিটিতে নিশ্চয় তার ভাইয়ের সাইন থাকবে না, তাই স্বামীকে সাইন দিতে হবে। সাহেব অবাক হয় মিলির কথা শুনে। এসব ফর্মালিটি তো সাফিনই করেছে। তাহলে ও কোন ফর্মালিটির কথা বলছে? যাই হোক, অনেকক্ষণ ইতস্তত করে সাদ সাইন করে দিল। শোভা স্বামী হিসেবে নিজেকে পরিচয় দিতে কেমন আনইজি লাগছে। কিন্তু আজ কি এমন হলো যে ও নিজেকে শোভার স্বামী হিসেবে পরিচয় দিতে বিনা বাক্যে রাজি হয়ে গেল? সাদ ভেবে পেল না। বুকটা খা খা করছে, কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে। সাইন শেষ হওয়ার পর মিলি কাগজ কেড়ে নিল। তারপর হাসিমুখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার সাইদ চৌধুরী, আর সবার ডিভোর্স কমপ্লিট। সাদের মাথা ঘুরে উঠল কথাটা শুনে। পায়ের তলা মাটিও সরে গেল। কি বলছে মিলি? ওর আর ওর সুবির ডিভোর্স হয়ে গেল মানে? বন্ধুরা, আজকের গল্পের পর্বটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর গল্প সম্পর্কে যদি কোনো মতামত জানানো থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তী এপিসোডগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।